আপনি কেমন আছেন? একটা সার্জারির মধ্য দিয়ে গিয়েছেন এবং খুব কষ্ট করে আজকে আসতেও হলো। আমি সেটা দেখতে পাচ্ছি যে একদম প্রচারণার এই সময়টাতে। কেমন আছেন আপনি আগে এটা বলুন? আশা করি যে ডাক্তাররা এটা দেখতেছেন না আরকি। আচ্ছা। দেখলে আমার বিপদ আছে। আচ্ছা যাকগে যেই প্রশ্নটা ছিল আমরা প্রশ্নে যাই। সেটা হচ্ছে ১৩ দিনের এই যে প্রচারণা, আপনি এবং আপনার প্যানেল প্রচারণা থেকে কি পেলেন? শিক্ষার এবং জয়ের ব্যাপারে কতটা কনফিডেন্ট? নির্বাচনের পরিবেশটা এখন পর্যন্ত কেমন? সত্যি কথা বলতে কি বাংলাদেশে আসলে গড়পড়তা যে ধরনের নির্বাচন হয়ে আসছে গত ৫০ বছর ধরে এই নির্বাচন তার বাইরে কোনো কিছু হয় নাই। এই নির্বাচনে যেই আচরণবিধি ছিল আমি আগেও বলেছি যে ডাকসুর আচরণবিধি এই ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বড় কৌতুকের বিষয়। এখানে আসলে সকল পক্ষ সকল পক্ষকে দোষারোপ করতেছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখানে যে ৩ টা বড় রাজনৈতিক শক্তি আছে যে এই রাজনৈতিক শক্তিগুলা জাতীয় পর্যায়ে আলাদা করে বড় ক্ষমতা আছে। আমি যদি একদম নাম ধরে বলি যে ছাত্র শিবির, ছাত্র দল এবং বাকছাস যাদের মাদার পার্টি আছে এবং যাদের মাদার পার্টিরা বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক কাঠামো সেই রাজনৈতিক কাঠামোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোর্স। তারা এহেন কোনো ইনফ্লুয়েন্স নাই যে ইনফ্লুয়েন্সগুলো তারা করার চেষ্টা করেন নাই এবং সেখানে শিক্ষার্থীদেরকে খাওয়ানো থেকে শুরু করে মুড়ি পার্টি থেকে শুরু করে নাজিরা বাজারের কথা আসছে, মুড়ি পার্টির কথা আসছে, এখানে বাইরের যেই মানে মেম্বার এমপি ইত্যাদি ইত্যাদি মানুষজনকে ব্যবহার করে শিক্ষার্থীদেরকে গড়পড়তা ফোন দেওয়ার কথা আসছে এবং প্রতি ধরনের যত ধরনের আপনার কার্যক্রম করা সম্ভব ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য সকল ধরনের কার্যক্রমকে ম্যানিপুলেট করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় আসলে ৯ তারিখের টেস্টটা প্রার্থীদের টেস্ট না, এই টেস্টটা ছাত্রদের টেস্ট। ছাত্ররা এই ম্যানিপুলেশন ওভারকাম করতে পারবে কি পারবে না। যদি ছাত্ররা ম্যানিপুলেশন ওভারকাম করতে না পারে তাহলে আমাদের মেনে নিতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে বাংলাদেশের ৮-১০টা কনস্টিটিউয়েন্সির চেয়ে ডিফারেন্ট কিছু না। এখানেও আসলে খাওয়ায় ভোট পাওয়া যায়। এখানেও আসলে ব্যক্তিগত ফেভার প্রমিস করে ভোট পাওয়া যায়। এখানেও আসলে এলাকা ভিত্তিকতার মধ্য দিয়ে ভোট পাওয়া যায়। যদি তা না হয় তাহলে শিক্ষার্থীরা জিতবেন। যদি এর বাইরে শিক্ষার্থীরা কোনো কিছু করতে পারে না। আর প্রাপ্তি যদি কোনো কিছু বলেন আমার কাছে মনে হয় ৯ তারিখে যাই হোক প্রতিরোধ পর্ষদ অলরেডি জিতে গেছে। জিতে গেছে এই কারণে কারণ আপনি যদি ৩ মাস ৪ মাস আগেও দেখেন পত্রিকাগুলোতে যে আলোচনাগুলো হইতো সেই আলোচনাগুলো হচ্ছে যে বামপন্থীরা গণবিচ্ছিন্ন, তাদের একটা মিছিল করার লোক পাওয়া যায় না, তাদের এখানে দাঁড়ানোর কোনো লোক পাওয়া যায় না, তারা জনবিচ্ছিন্ন, তাদের কোনো রকম কোনো সম্পৃক্ততা নাই। আজকে যে আপনি আমাকে এখানে বসে জিজ্ঞেস করতেছেন আমি জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী, এইটা অসংখ্য মানুষের প্রচন্ড পরিমাণ পরিশ্রমের ফলে সম্ভব হয়েছে। আমি গত ৬ দিন ছিলাম না। কিন্তু আমি জানতে পারছি আমি অনেক মানুষের কাছ থেকে জানতে পারছি শেষ হলটা পর্যন্ত আমার যে লিফলেট সেটা আমার কর্মীরা আমার যারা প্রতিরোধ পর্ষদের মানুষ তারা শেষ মানুষটা পর্যন্ত পৌঁছায় দিছে। আমাদের লোকবলের অভাব, অর্থবলের অভাব সবকিছু সত্ত্বেও আমরা যে শেষ দিনটা পর্যন্ত ফাইট করছি এটা অনেক বড় বিজয়। আমরা হারি বা জিতি আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ পর্ষদ যেভাবে গঠিত হয়েছে তার একটা কপি কিন্তু আমরা জাহাঙ্গীরনগরেও সম্প্রীতির ঐক্যের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি এবং এটা শুধু বিশ্ববিদ্যালয়গুলো না এটা সারা দেশে ছড়ায় যাবে। বাংলাদেশের ডেমোক্রেটিক ফোর্সগুলো ইউনিফাইড হবে এবং শুধুমাত্র শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে না, এখানে মব ভায়োলেন্সের প্রশ্নে, এখানে আপনার মোরাল পুলিশিং এর প্রশ্নে, এখানে আপনার যাবতীয় রিয়াকশনারি এলিমেন্টের প্রশ্নে বাংলাদেশের মানুষ ইউনিফাইড হয়ে লড়াই করা শুরু করবে এবং সেই লড়াইটা যেদিন শুরু হবে সেদিন যারা ইতিহাস খোঁজেন তারা বলবেন এই লড়াইটা শুরু হয়েছিল প্রতিরোধ পর্ষদ গঠনের মধ্য দিয়ে।